দেখা যাচ্ছে? জি জি স্যার। কি দেখা যাচ্ছে? ফিডার পাথওয়ে। ফিডার পাথওয়ে। ফিডার পাথওয়ে কি এর আগে কখনো বলছিলাম এ সম্পর্কে? অনেক আগে বলছিলেন না ক্লাস যখন লাস্ট ক্লাস ছিল তোমাদের ফিডার পাথওয়ের উপরে। স্যার। এই যে দেখা যাচ্ছে এখন যে ফিগারটা, এটা ছিল তোমাদের লাস্ট ক্লাস। ফিডার পাথওয়ে অফ গ্লাইকোলাইসিস, বিশাল বড় একটা চিত্র, কিন্তু খুব সহজ ব্যাপার। ব্যাপার কিছুই না। গ্লাইকোলাইসিস শুরু হয় গ্লুকোজ দ্বারা এবং সেটা ভেঙে তৈরি হয় পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড, এই তো। কিন্তু আমরা কার্বোহাইড্রেট হিসেবে শুধু গ্লুকোজ নয়, এর বাইরে অন্যান্য অনেক কিছু খাই। যেমন দুধ খাই, সেখান থেকে আমরা কি পাই? ল্যাকটোজ পাই। তারপর সুক্রোজ বা চিনি খাই আমরা, সবই কার্বোহাইড্রেট। তাহলে এসব কিভাবে আমাদের দেহ কাজে লাগাই, এসব থেকে আমরা কিভাবে শক্তি পাই, এই সকল বিষয়ে আলোচনা হচ্ছে ফিডার পাথওয়ে। মানে আমরা যা কিছুই গ্রহণ করি না কেন কার্বোহাইড্রেট হিসেবে, সেটা আলটিমেটলি কোথায় প্রবেশ করতেছে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রবেশ করতেছে। এখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রবেশ করতেছে কিভাবে, সেই বিষয়টাই বর্ণনা করা হচ্ছে ফিডার পাথওয়ে দ্বারা। যেমন প্রথম থেকে শুরু করা যাক। ট্রিহেলোজ। ট্রিহেলোজ একটা ডাইস্যাকারাইড। যদি আমরা ট্রিহেলোজ গ্রহণ করি তাহলে ট্রিহেলোজ থেকে কিভাবে শক্তি পাবো? ট্রিহেলোজ ভাঙবে এক এনজাইম দ্বারা, নাম হচ্ছে ট্রিহেলেজ। ট্রিহেলেজ দ্বারা ভাঙার ফলে কি তৈরি করবে? গ্লুকোজ। 2 অণু ডিগ্লুকোজ তৈরি করতেছে এবং গ্লুকোজ হেক্সোকাইনেজ এনজাইমের সাহায্যে কি তৈরি করতেছে? গ্লুকোজ 6 ফসফেট। তাহলে ট্রিহেলোজ থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6 ফসফেট। আর 6 ফসফেটটা কি ছিল? আমার যে গ্লাইকোলাইসিস এর 10টা ধাপ ছিল, সেই 10টা ধাপের একটা ধাপে তৈরি হয়েছিল গ্লুকোজ 6 ফসফেট। মনে আছে? শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার, শোনা যায়। স্যার তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রবেশ করতেছে কিভাবে? ট্রিহেলোজ প্রথম ধাপে সেটা ভাঙতেছে ট্রিহেলেজ দ্বারা, তৈরি করতেছে ডিগ্লুকোজ এবং সেটা হেক্সোকাইনেজ এনজাইমের সাহায্যে তৈরি করতেছে গ্লুকোজ 6 ফসফেট। আর গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে আমার গ্লাইকোলাইসিসের যে ধাপগুলো আছে তার মধ্যে একটা ইন্টারমিডিয়েট। এই হচ্ছে ট্রিহেলোজ থেকে আমরা কিভাবে শক্তি পাবো বা কিভাবে ট্রিহেলেজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রবেশ করবে। ঠিক আছে? এবারে সুক্রোজ। সুক্রোজকে ভাঙবো আমরা কি দ্বারা? এনজাইম দ্বারা। কোন এনজাইম? সুক্রেজ। সুক্রোজকে ভাঙলে কি পাবো? এখনো গ্লুকোজ পাবো আর এখনো ফ্রুক্টোজ পাবো। গ্লুকোজ কি হতে পারে? আবারও হেক্সোকাইনেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজ 6 ফসফেট হতে পারে। ঠিক আছে? এনজাইমের নাম হেক্সোকাইনেজ কেন বলছি? স্যার কারণ গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট। গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট। আর কি? জি স্যার। আর কি? কাইনেজ স্যার কেন 6 বললাম? কার্বন বিশিষ্ট শর্করাকে ভাঙতিছে জন্য। এটিপি যুক্ত স্যার কাইনেজ। হচ্ছে। জি স্যার। ঠিক আছে? জি এটিপি যুক্ত হচ্ছে, ফসফেট যুক্ত হচ্ছে, এই কারণে বলতেছি কাইনেজ।
তো এই হলো গ্লুকোজ, আর থাকতেছে ফ্রুক্টোজ। এখন ফ্রুক্টোজ কিভাবে প্রবেশ করতেছে? ফ্রুক্টোজ ফ্রুক্টোকাইনেজ এনজাইম, তার মানে কি যুক্ত হচ্ছে এর সঙ্গে? এটিপি ফসফেট ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে, Phosphate. তৈরি করতেছে ফ্রুক্টোজ ফ্রুক্টোজ 1 ফসফেট 1 ফসফেট। ঠিক আছে, আবার ফ্রুক্টোজ 1 ফসফেট অ্যালডোলেজ। অ্যালডোলেজ এই নামটা এর আগে পড়ছি আমরা, কোথায় পড়ছি? গ্লাইকোলাইসিসে নাকি? গ্লাইকোলাইসিসে। কোথায়? অনন্যা বিশ্বাস হাত দেখাইছো, কোন কোশ্চেন? স্যার ভুলে হয়ে গেছে এটা। ঠিক আছে, কোশ্চেন করছিলাম একটা, কে বলবে? গ্লাইকোলাইসিস ধাপের প্রিপারেটরি ফেজে হচ্ছে অ্যালডোলেজ কোথায় এনজাইম ছিল? থাকে। কোথায় ছিল মনে আছে? স্যার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে যখন গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর ডিহাইড্রোঅ্যাসিটন ফসফেট হয়। কারেক্ট, এখানে। ঠিক আছে, আমরা যেটা বলছিলাম যে অ্যালডোলেজ কি করছিল, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট তৈরি করে। ঠিক এখানেও অ্যালডোলেজ এনজাইমটা কাজ করতেছে। এই কি করতেছে, ফ্রুক্টোজ 1 ফসফেটকে ভেঙে গ্লিসারলডিহাইড তৈরি করতেছে আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট তৈরি করতেছে। আর অ্যাসিটন ফসফেট কি করতেছে, আইসোমারেজ এনজাইমের সাহায্যে গ্লিসারলডিহাইড 3 ফসফেটে পরিণত হচ্ছে। আর যে গ্লিসারলডিহাইড ছিল তার সঙ্গে একটা ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে, তো এনজাইমের নাম হয়ে যাচ্ছে কাইনেজ। আর গ্লিসারলডিহাইড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এই কারণে বলতেছে ট্রায়োজ কাইনেজ। বোঝা গেল কি বললাম? ফসফেট যুক্ত হলে তখন এনজাইমটাকে বলতেছি আমরা কাইনেজ, আর যেহেতু এটা গ্লিসারলডিহাইড 3 কার্বন বিশিষ্ট, এই কারণে বলতেছি ট্রায়োজ কাইনেজ। তো গ্লিসারলডিহাইড থেকে তৈরি হচ্ছে কি আমার, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। তাহলে আলটিমেটলি আমি দুটা থেকে কি পাচ্ছি, গ্লিসারলডিহাইড 3 ফসফেট, যেটা আমার কি গ্লাইকোলাইসিসের 10টা যে ধাপ ছিল, সেই 10টা ধাপের মধ্যে একটা ইন্টারমিডিয়েট। অতএব আমরা এখন জানলাম যে সুক্রোজ থেকেও কিভাবে আমি এনার্জি পাই, বা সুক্রোজ কিভাবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রবেশ করতেছে। এবার আসি ম্যানোজ। ম্যানোজ কিভাবে প্রবেশ করে? এটিপি যুক্ত হচ্ছে, তার মানে এনজাইম কি হবে, হেক্সোকাইনেজ ফসফেট কাইনেজ মানে ফসফেট যুক্ত হচ্ছে, এনজাইমটার নাম হচ্ছে হেক্সোকাইনেজ। তৈরি হচ্ছে ম্যানোজ 6 ফসফেট। ম্যানোজ 6 ফসফেট থেকে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে এনজাইমের নাম কি হচ্ছে? আইসোমারিজম। হ্যাঁ, আইসোমার এনজাইম। ম্যানোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের আইসোমার, এই কারণে নাম হচ্ছে আইসোমারেজ। ফসফোম্যানোজ আইসোমারেজ। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে ম্যানোজ কিভাবে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রবেশ করতেছে। এবার আসি গ্লাইকোজেন বা স্টার্চ। আমরা গ্লাইকোজেন বা স্টার্চ থেকে দুই ভাবে শক্তি পাইতে পারি। ঠিক আছে, গ্লাইকোজেন
আমাদের শরীরে থাকে? জি স্যার অতিরিক্ত কোথায় শক্তি থাকে? সঞ্চিত স্যার যকৃতে। যকৃতে থাকে। আর কোথায় থাকে? মাংসপেশিতে। কারেক্ট। মেইনলি গ্লাইকোজেন যকৃতে থাকে এবং মাংসপেশিতে থাকে। সুতরাং সেলের যদি প্রয়োজন হয় তাহলে সে তার সঞ্চিত খাবার গ্লাইকোজেনকে ভেঙে সেখান থেকে শক্তি পাইতে পারে। আর একটা কোথা থেকে পাইতে পারি? খাবার হিসেবে আমরা কি গ্রহণ করি? আমরা কি কলিজা খাই না কখনো? স্টার্চ। ভাত খাই না আমরা? হ্যাঁ, ভাত খাই মানে ভাতে স্টার্চ খাই, রুটি খাই মানে স্টার্চ খাই। আমরা কি কলিজা খাই না? হুম? জি স্যার। অবশ্যই খাই। তাহলে দুই জায়গা থেকে গ্লাইকোজেন হতে পারে। একটা হচ্ছে আমার সেলের ভিতরে অলরেডি আছে, আর একটা হচ্ছে বাহির থেকে খাবার হিসেবে গ্রহণ করতেছি। দুই জায়গা থেকে প্রবেশ করতেছে, এদের মাধ্যমে যে শক্তি পাবো সেটা দুই ভাবে। ঠিক আছে? প্রথমত যেটা খাবার হিসেবে মুখে গ্রহণ করতেছি সে সকল গ্লাইকোজেন বা স্টার্চ ভাঙবে কোন এনজাইম দ্বারা? স্যার অ্যামাইলেজ। অ্যামাইলেজ দ্বারা। অ্যামাইলেজ কোথায় কোথায় পাওয়া যায়? লালারসে। কি লালারসেই থাকে। কারেক্ট, লালারসে থাকে। লালারসে যে অ্যামাইলেজ থাকে সেটা দ্বারা খুব অল্প পরিমাণে গ্লাইকোজেন বা স্টার্চকে ভাঙতে পারে। ঠিক আছে? আমাদের মুখের যে স্যালাইভারিতে অ্যামাইলেজ আছে, এটাকে বলতেছি স্যালাইভারি অ্যামাইলেজ। এটা দ্বারা আমরা গ্লাইকোজেন বা স্টার্চ যে গ্রহণ করতেছি খাবার হিসেবে সেগুলোকে ভাঙতে পারে। কিন্তু এটা কি বলতেছে, ভাঙার ফলে কি তৈরি হচ্ছে? ডিগ্লুকোজ। কিন্তু মুখের স্যালাইভারি অ্যামাইলেজ দ্বারা কমপ্লিটলি ডিগ্লুকোজ তৈরি হয় না। শুধু অ্যামাইলেজ স্টার্চ বা গ্লাইকোজেনকে ভেঙে খন্ডাংশ তৈরি করতে পারে, মানে ভেঙে ফেলে টুকরো টুকরো করে। তাহলে এই সেই টুকরো থেকে ডিগ্লুকোজ কেমনে তৈরি হয়? কারণ মুখের যে স্যালাইভা আছে সেই স্যালাইভারি অ্যামাইলেজটা পাকস্থলীতে যাওয়ার পর ইনঅ্যাক্টিভ হয়ে যায়। বললাম যে মুখের যে অ্যামাইলেজ আছে সেটা গ্লাইকোজেন বা স্টার্চকে কমপ্লিটলি ভেঙে ডিগ্লুকোজ তৈরি করতে পারে না। কেন পারে না? কারণ মুখে আর কতটুকু সময় খাবার থাকে, তারপরে খাবারটা কোথায় চলে যায়? পাকস্থলীতে চলে যায়। পাকস্থলীতে যাওয়ার পর যে অ্যামাইলেজ এনজাইম সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। পাকস্থলীতে যাওয়ার পর এনজাইম কেন ইনঅ্যাক্টিভ হচ্ছে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে কেন? প্রত্যেকটা এনজাইম পিএইচ সেনসিটিভ, হিট সেনসিটিভ। মানে প্রত্যেকটা এনজাইমের কাজ করার জন্য একটা ফেভারেবল পিএইচ লাগে, যেটা পাকস্থলীতে নেই। পাকস্থলীর পিএইচ এর মান খুবই কম। কেন কম? কারণ সেখানে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার কারণে সেখানে পিএইচ এর মাত্রা অনেক কম। এই অতিরিক্ত কম পিএইচ এর কারণে সেখানে স্যালাইভারি অ্যামাইলেজ তার কার্যক্ষমতা হারায় ফেলে। ঠিক আছে? তার কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। তাহলে গ্লাইকোজেন বা স্টার্চকে কিভাবে ভাঙবো আমি? কে বলতে পারে? হেক্সোকাইনেজ এনজাইম দিয়ে, মানে এনজাইম কাজ করবে। পাকস্থলীতে এনজাইম আছে। পাকস্থলীতে কোন এনজাইম আছে? অ্যামাইলেজ তো কাজ করে না, কারণ অ্যামাইলেজের কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে গ্লুকোজে ভাঙার
এনজাইম মানে হেক্সোকাইনেস এনজাইম। হয় না অ্যাকচুয়ালি। পেপসিন দিয়ে হবে না। পেপসিন কার্বোহাইড্রেট কে ভাঙে না, কাকে ভাঙে? प्रोटीन के প্রোটিন কে। পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন এগুলো সব প্রোটিন কে ভাঙে। তাহলে কার্বোহাইড্রেট খেলাম তো ভালো, স্যার হজম করবো কিভাবে কার্বোহাইড্রেট এবার? তো মুখেই পরিপাক হয় না, মানে পাকস্থলীতে যাওয়ার আগে। না, খুবই কম, 10 ভাগও হয়তো বা নয়। শুধু কেটে কেটে টুকরো করে লম্বা চেইন, গ্লাইকোজেন বা স্টার্চ হচ্ছে লং চেইন, এগুলোকে কেটে কেটে ফ্র্যাগমেন্ট তৈরি করে। এ পর্যন্তই কাজ মুখে স্যালাইভারি অ্যামাইলেজ। এর অ্যান্সার হচ্ছে অ্যামাইলেজ দুই জায়গাতে পাওয়া যায়, একটা হচ্ছে স্যালাইভা বা মুখে, আর একটা হচ্ছে প্যানক্রিয়াটিক সেল থেকে পাওয়া যায়, প্যানক্রিয়াজে তৈরি হয়। শুনতে পাচ্ছ? জি স্যার। তো আমার স্যালাইভারি অ্যামাইলেজ পাকস্থলীতে পৌঁছার পর তার কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে পিএইচ এর কারণে। এই কারণে পরবর্তী ধাপে যখন পাকস্থলী থেকে খাবার অন্ত্রে যায় তখন বাইল সল্ট যুক্ত হয় তার সঙ্গে। বাইল সল্ট যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পিএইচটা আবার অ্যামাইলেজের কাজ করার উপযোগী হয়ে যায়। কিন্তু তার মানে এই নয় স্যালাইভারি অ্যামাইলেজ কাজ করবে, কারণ সেটা নষ্ট হয়ে যায়। পিএইচ যদি চেঞ্জ হয় বা হিট দেওয়া হয় তো এনজাইম কি হয়, নষ্ট হয়ে যায়, তাদের স্ট্রাকচারাল গঠন নষ্ট হয়ে যায়, পরে সেগুলোকে আর ঠিক করা যায় না। অতএব নতুন এনজাইম লাগবে আমার, এবং সেই নতুন অ্যামাইলেজ এনজাইমটা আসবে কোথা থেকে? প্যানক্রিয়াস থেকে। কিন্তু যেহেতু বাইল সল্টের কারণে আমার ফেভারেবল কন্ডিশন আছে, সেহেতু প্যানক্রিয়াস থেকে যে এনজাইমটা আসবে অ্যামাইলেজ, সে তখন বাদবাকি যে খন্ডাংশগুলো আছে সেগুলোকে ভেঙে আমার মনোস্যাকারাইড পরিণত করবে। বুঝা গেছে? হ্যালো, জি স্যার। কে বুঝতে পারছো বলো? ফাতেমা তো জোহরা বলো। স্যার হচ্ছে যেটা হচ্ছে মানে কার্বোহাইড্রেট হচ্ছে পরিপাকের জন্য অ্যামাইলেজ এনজাইম থাকে যেটা স্যালিভারিতে থাকে, ওই এনজাইমটা হচ্ছে পিএইচ এর সঙ্গে মানে পিএইচ এর সঙ্গে পিএইচ কম থাকার জন্য ওই এনজাইমটা হচ্ছে কাজ করে না। কিন্তু অ্যামাইলেজ এনজাইম যেটা হচ্ছে পাকস্থলীতে গিয়ে কাজ করে না, কিন্তু অ্যামাইলেজ এনজাইম যেমন টায়ালিন, মল্টেজ এগুলো হচ্ছে পাকস্থলীতে থাকে, ওইগুলা কাজ করে। তো ওখানে টায়ালিন বলছো একটা শব্দ, টায়ালিন কি? স্যার টায়ালিন হচ্ছে মানে হচ্ছে এনজাইমই তো, মানে অ্যামাইলেজের এনজাইমের প্রকারভেদ, টায়ালিন, মল্টেজ। মল্টেজ তো কার্বোহাইড্রেট। হ্যাঁ, কে বলতে পারে টায়ালিন কি? স্যার মুখ গহ্বরের একটা এনজাইম। মুখ গহ্বরের এনজাইম লালারসে থাকে। লালারসে থাকে। লালারসে থাকে। অলরেডি বলছো তোমরা স্যালাইভারি অ্যামাইলেজেরই একটা নাম, আরেকটা নাম হচ্ছে টায়ালিন। ও আচ্ছা, বুঝা গেছে? স্যালাইভারি যে অ্যামাইলেজ তার আরেকটা নাম হচ্ছে টায়ালিন। ঠিক আছে, বলো এবার। স্যার ওই পাকস্থলীর মধ্যে যে অ্যামাইলেজটা থাকে ওই এনজাইমের মাধ্যমেই কার্বোহাইড্রেট গ্লুকোজে পরিণত থাকে না, অ্যামাইলেজ এনজাইমটা থাকে। পাকস্থলীতে অ্যামাইলেজ এনজাইম থাকে না? থাকে। না অ্যামাইলেজ এনজাইম আসতেছে লালারস থেকে, মুখ থেকে।
পাকস্থলীতে পৌঁছার পর সে এনজাইমটা নষ্ট নষ্ট হয়ে হয়ে যায়। যায়। তো তারপর তাহলে আন্তরিক স্যার প্যানক্রিয়াসে গিয়ে স্যার আবার টাইলিন যুক্ত হয়। যুক্ত হয়। আবার প্যানক্রিয়াস থেকে যখন অ্যামাইলেজ এনজাইম যায়, তারপরে আবার কার্বোহাইড্রেট ভাঙা শুরু হয়। নতুন করে শুরু হয়। কিন্তু প্রথমে এনজাইম নষ্ট হয়ে গেল কারণ পিএইচ এর কারণে। পাকস্থলী থেকেই তো খাবার যাচ্ছে, পিএইচ তো কমে থাকার কথা, তাহলে কেন পরবর্তীতে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের কারণে ভাঙতিছে? স্যার পিত্ত লবণের কারণে, বাইলের কারণে। বাইল সল্টের কারণ কারণে স্যার। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ আসার আগে কি হয়, বাইল সল্ট যুক্ত হয়, সেটার পিএইচটা আবার ফেভারেবল কন্ডিশন চলে আসে, এই কারণে সেটা ভাঙতে পারে। ঠিক আছে, এই হলো যদি গ্লাইকোজেন বা স্টার্চকে আমরা মুখে খাবার হিসেবে গ্রহণ করি, তাহলে সেক্ষেত্রে কিভাবে সেটা আমরা শক্তি পাই। কিন্তু যদি আমাদের দেহে আগে থেকেই থাকে, আমার সেলে গ্লাইকোজেন যকৃতে বা মাসল সেলে আছে, বা হ্যালো তো তাহলে যদি আগে থেকে আমাদের সেলে থাকে, যেমন গ্লাইকোজেন স্টার্চ হিসেবে আছে, তাহলে কিভাবে ভাঙবো সেটা? কি বলতে পারে? তো গ্লুকোজেনেসিস সেটা কি আলাদা ভাবে ভাঙতে পারবে? সেটা ভাঙার জন্য আলাদা এনজাইম আছে, সেটা হচ্ছে ফসফোরাইলেজ। ঠিক আছে, আমাদের সেলের মধ্যে যে গ্লাইকোজেন থাকে, যদি সেটাকে আমরা ভাঙতে চাই, তাহলে যে এনজাইম লাগে সেটা হচ্ছে ফসফোরাইলেজ। এক্ষেত্রে আর অ্যামাইলেজ কাজ করবে না, কারণ অ্যামাইলেজ কাজ করতেছে আমাকে ডাইজেস্টিভ ট্র্যাকে। ঠিক আছে, অ্যামাইলেজ এনজাইম কাজ করে কোথায়? ডাইজেস্টিভ ট্র্যাক, পাকস্থলীতে, অন্ত্রে, মুখে। আর এটা ঘটতেছে কোথায়? এখন যে গ্লাইকোজেন আছে সেটা হচ্ছে সেলের ভিতরে। তো সেলের ভিতরে যেটা গ্লাইকোজেন আছে সেটাকে যদি আমি ভাঙতে চাই, তাহলে যে এনজাইম লাগে সেটা হচ্ছে ফসফোরাইলেজ। সে কি করবে? নন রিডিউসিং এন্ডে যে বন্ড আছে সে বন্ডটাকে ভেঙে ফেলবে। তাহলে কি করবে? একটা ফ্রি গ্লুকোজ ইউনিট পাবে, আর যে গ্লাইকোজেনটা থাকবে সেটা কি হবে? একটা ইউনিট কম হবে। ঠিক আছে, গ্লাইকোজেন তাহলে দুই ভাবে ভাঙে, যদি খাবার হিসেবে গ্রহণ করি তাহলে একভাবে, আর যদি সেলের ভিতরেই থাকে সেখান থেকে আমি পেতে চাই তাহলে আরেকভাবে। প্রশ্ন হচ্ছে কেন নন রিডিউসিং ইন থেকে ফসফোরাইলেজ এনজাইম কাজ করে? প্রশ্ন বুঝতে পারছো আমার? হ্যালো স্যার আরেকবার একটু বললে ভালো হতো স্যার। জিজ্ঞেস করলাম যে ফসফোরাইলেজ এনজাইম বন্ডটাকে ভেঙে ফেলতেছে, এই তো ভেঙার ফলে তৈরি করতেছে গ্লুকোজের একটা ইউনিট, আর যে গ্লাইকোজেন ছিল এন চেন বিশিষ্ট, এন নাম্বার বিশিষ্ট, সেটা কি হয়ে যাচ্ছে? n-1, মানে কি শর্ট হয়ে যাচ্ছে। এভাবে এক এক করে সে কমতে থাকতেছে। প্রশ্ন হচ্ছে কেন নন রিডিউসিং এন্ডের দিকেই ভাঙতেছে?
এনজাইমটা কেন নন রিডিউসিং এন্ডের নন দিক থেকে কাজ করতেছে, রিডিউসিং এন্ডের দিক থেকে নয়? স্যার এখানে অক্সিজেন বন্ড নন ভাঙার জন্য রিডিউসিং পয়েন্ট বেশি থাকে। রিডিউসিং পয়েন্ট বেশি থাকে। তো একটা চেইনে নন রিডিউসিং পয়েন্টের পরিমাণ অনেক বেশি থাকে। বেশি থাকে। ঠিক আছে, রিডিউসিং এন্ড কয়টা থাকে? নন রিডিউস একটি থাকে স্যার। কি বললো নাইম? না বলতেছি নন রিডিউসিং ইন তো 1,6 লিঙ্কেজে থাকে না? না, আমি বলছি যে একটা কার্বোহাইড্রেট বা গ্লাইকোজেন বা স্টার্চের ক্ষেত্রে যে স্ট্রাকচার আমরা দেখতে পাই সেখানে রিডিউসিং এন্ড বা নন রিডিউসিং এন্ড কত হতে পারে? রিডিউসিং এন্ড কয়টা হতে পারে? একটি স্যার। কে শরীফ আল মামুন? জি স্যার। কয়টা হতে পারে? একটি। জি একটা আর নন রিডিউসিং এন্ড 24 থেকে 30টা 24 থেকে 30টা হচ্ছে গ্লুকোজের চেইনের ব্রাঞ্চিং হ্যাঁ। পয়েন্ট। ঠিক আছে, অতএব এটা বলা মুশকিল, বলতে পারো যে অনেক থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে, নন রিডিউসিং এন্ড হতে পারে অনেক। নন রিডিউসিং হতে পারে অনেক, কিন্তু রিডিউসিং এন্ড হতে পারে মাত্র একটা। এই কারণে যদি এনজাইম নন রিডিউসিং এন্ড থেকে কাজ করে তাহলে সে এট এ টাইম একসঙ্গে অনেকগুলা গ্লুকোজ ইউনিট কি করতে পারবে? রিলিজ করতে পারবে। কিন্তু রিডিউসিং এন্ড থেকে কাজ করতে হলে কি করতে হবে? মাত্র এট এ টাইম একটা এনজাইমকে একটা রিলিজ করতে পারবে। কানিজ, মালিহা, জুই হাত উঠাইছো? স্যার ভুল করে গেছে স্যার, সরি। ঠিক আছে, এই হচ্ছে। আর থাকে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে ল্যাকটোজেন। ল্যাকটোজেনকে যদি ভাঙি আমি কোএনজাইম দ্বারা, ল্যাকটেজ দ্বারা, তাহলে দুই ধরনের প্রোডাক্ট পাই, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে গ্যালাক্টোজ। তো গ্লুকোজও আগের মতো হেক্সোকাইনেজ এনজাইম দ্বারা গ্লুকোজ 6 ফসফেট তৈরি করতেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে গ্যালাক্টোজ কিভাবে প্রবেশ করতেছে? দেখা যাচ্ছে? জি স্যার। গ্যালাক্টোজ কিভাবে গ্লাইকোলাইসিস প্রবেশ করতেছে? গ্যালাক্টোজ প্রথমে গ্যালাক্টোকাইনেজ এনজাইম এর সাহায্যে ভেঙে, গ্যালাক্টোকাইনেজ এনজাইম কি করতেছে? যেহেতু কাইনেজ তার মানে কি একটা ফসফেট যুক্ত যে তৈরি করতেছে গ্যালাক্টোজ 1 ফসফেট। পরবর্তী ধাপে গ্যালাক্টোজ 1 ফসফেট প্লাস ইউডিপি গ্লুকোজ, এই দুইটা মিলে তৈরি করতেছে গ্লুকোজ 1 ফসফেট আর ইউডিপি গ্যালাক্টোজ। ইউডিপি ইউরিডাইল ডাই ফসফেট। ঠিক আছে, কোএনজাইম হিসেবে কাজ করতেছে কি তারা? সুগার ইউনিটকে ট্রান্সফার করতেছে। ইউডিডিপি টার কাজ হচ্ছে সুগার ইউনিটকে ট্রান্সফার করা। আগে কি ছিল ইউডিডিপির সাথে? গ্লুকোজ। এখন কি আছে ইউডিডিপির সাথে? গ্যালাক্টোজ। সুগার ইউনিটকে তারা ট্রান্সফার করতেছে, গ্লুকোজকে চেঞ্জ করে গ্লুকোজের জায়গায় কি চলে আসছে? গ্যালাক্টোজ। আর গ্লুকোজ হিসেবে রিলিজ হয়েছে গ্লুকোজ 1 ফসফেট। ঠিক আছে, যে এনজাইমটা কাজ করলো সেই এনজাইমের নাম হচ্ছে
অনেক বড় নাম, ডিউটেরিন ইউডিপি গ্লুকোজ গ্যালাক্টোজ 1 ফসফেট ইউরিডাইল ট্রান্সফারেজ। ঠিক আছে, সংক্ষেপে এটা বললে মনে রাখলে চলবে, ইউরিডাইল ট্রান্সফারেজ। ঠিক আছে, তো পরবর্তী ধাপে ইউডিপি গ্লুকোজ কি হচ্ছে, ইউডিপি গ্যালাক্টোজটা ইউডিপি গ্লুকোজে পরিণত হবে একটা রিঅ্যাকশন দ্বারা। সেটা হচ্ছে প্রথমে ঘটবে অক্সিডেশন, পরের ধাপে রিডাকশন। ঠিক আছে, প্রথম ধাপে দুইটা হাইড্রোজেন এখান থেকে চলে যাচ্ছে, মানে কি ঘটতেছে, অক্সিডেশন ঘটতেছে। আর পরবর্তী ধাপে আবার দুইটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, রিডাকশন ঘটতেছে। তো আলটিমেটলি যে প্রসেস সেটাতে কি তৈরি হলো, ইউডিপি গ্যালাক্টোজ থেকে ইউডিপি গ্লুকোজ। তাহলে বিক্রিয়ার শুরু কি দ্বারা শুরু হয়েছিল, গ্যালাক্টোজ দ্বারা, আর মাঝে যুক্ত হয়েছিল কি, ইউডিপি গ্লুকোজ। আমরা পাইলাম কি, গ্লুকোজ 1 ফসফেট আর ইউডিপি গ্লুকোজ। তার মানে কি, বিক্রিয়ার শুরুতে লাগছিল এটা, যেটা আলটিমেটলি আমরা এখান থেকে কি পেয়ে যাই লাস্ট পর্যন্ত। তাহলে থাকে কি, প্রবেশ করছিল গ্যালাক্টোজ আর রিলিজ করলো কি, গ্লুকোজ 1 ফসফেট, যেটা পরবর্তী ধাপে গ্লুকোজ 1 ফসফেট গ্লুকোজ 6 ফসফেট পরিণত হতে পারে মিউটেজ এনজাইমের সাহায্যে। এটা একটু কঠিন, তো তিনটা জিনিস এখানে মনে রাখা দরকার। সেটা হচ্ছে তিনটা এনজাইম, কি কি এনজাইম, প্রথম যে এনজাইম সেটা হচ্ছে গ্যালাক্টোকাইনেজ, পরের এনজাইম হচ্ছে ট্রান্সফারেজ, আর পরের দুইটা ধাপ একই রকম নাম, একই এনজাইমের নাম, ইপিমারেজ। কারণ কি করতেছে, সে গ্যালাক্টোজকে গ্লুকোজে পরিণত করতেছে। গ্যালাক্টোজ আর গ্লুকোজ পরস্পরের কি, ইপিমার, এই কারণে এনজাইমের নাম হচ্ছে ইপিমারেজ। এই তিন ধরনের এনজাইম আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাদের শরীরে এই তিন ধরনের এনজাইম না থাকে বা অ্যাবসেন্ট হয় কোনোটা, তাহলে কি প্রবলেম হতে পারে? যদি গ্যালাক্টোজ ইনটলারেন্স, গ্যালাক্টোজ ইনটলারেন্স নয়, এটাকে বলা হয় গ্যালাক্টোসেমিয়া। একটা রোগ। ঠিক আছে, এই অক্ষরটা হচ্ছে, সেই অক্ষরটাকে আমরা বলতেছি গ্যালাক্টোসেমিয়া। ল্যাকটোজের সঙ্গে একটা যুক্ত ছিল এরকম প্রবলেম, কি প্রবলেমটার নাম কি ছিল, ল্যাকটোজ ইনটলারেন্স। কাদের হতো ল্যাকটোজ ইনটলারেন্স? যারা দুধ জাতীয় খাদ্য হজম করতে পারতো না। কেন পারতো না? তার ল্যাকটেজ এনজাইমের অভাব কম ছিল। যদি যাদের ল্যাকটেজ এনজাইম কম ছিল নেই বা খুবই অল্প পরিমাণে আছে, তাদের ক্ষেত্রে কি হবে, তারা যদি ল্যাকটোজ বা দুধ জাতীয় খাবার খায় তাহলে সেটাকে কি করতে পারবে না, হজম করতে পারবে না, পেটে ট্রাবল দেখা দিবে। এই কারণে সেই প্রবলেমটাকে বলতেছে ল্যাকটোজ ইনটলারেন্স। আর সেই ল্যাকটোজ ভাঙলে কি পাচ্ছি আমি, গ্লুকোজ পাচ্ছি আর গ্যালাক্টোজ পাচ্ছি। এই গ্যালাক্টোজকে যদি আমি আবার গ্লুকোজে কনভার্ট করতে চাই, তাহলে তিনটা এনজাইম লাগতেছে আমার। একটা হচ্ছে গ্যালাক্টোকাইনেজ, একটা হচ্ছে ট্রান্সফারেজ, আর একটা ইপিমারেজ। এই তিন এনজাইম ছাড়া গ্যালাক্টোজ গ্লুকোজে কনভার্ট হতে পারবে না। কিন্তু এই তিনটা এনজাইম যদি অ্যাবসেন্ট হয় কারো দেহে বা কম পরিমাণে হয়, ডিফিসিয়েন্সি হয়, তাহলে অসুখ দেখা দিচ্ছে একটা, সেটাকে বলতেছি আমি গ্যালাক্টোসেমিয়া।
সেমিয়া। যেমন যদি প্রথম এনজাইমটা কারো অ্যাবসেন্ট হয় তাহলে যেটা হচ্ছে সেটাকে বলতেছে গ্যালাক্টোকাইনেজ ডিফিসিয়েন্সি, গ্যালাক্টোসেমিয়া। এটার সিম্পটম কি? হাই গ্যালাক্টোজ কনসেন্ট্রেশন আর ফাউন্ড ইন ব্লাড এন্ড ইউরিন, রক্তে এবং তবে কি দেখা যাবে? ইউরিনে উচ্চ মাত্রার গ্যালাক্টোজ দেখা যাবে, কারণ গ্যালাক্টোজ কি করতে পারতেছে না, হজম করতে পারতেছে না, গ্লুকোজে কনভার্ট হচ্ছে না। ফলশ্রুতিতে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ইনফ্যান্টস ডেভেলপ ক্যাটারাক্টস। ক্যাটারাক্টস মানে ছানি পড়া, চোখে ছানি পড়বে। কেন ছানি পড়বে? কজড বাই ডিপোজিশন অফ দি গ্যালাক্টোজ মেটাবলাইটস গ্যালাক্টিটল ইন দি লেন্স। আগের স্লাইডে গ্যালাক্টিটলের স্ট্রাকচার দেওয়া আছে। যখন গ্যালাক্টোজ গ্লুকোজে কনভার্ট হতে পারবে না তখন সেটা কিসে কনভার্ট হয়? গ্যালাক্টিটলে কনভার্ট হয়, এবং সেই গ্যালাক্টিটল কি হবে? লেন্সে যায় জমা হতে শুরু করবে, এবং লেন্সে যদি জমা হয় তাহলে বাচ্চার চোখে ছানি পড়বে। The symptoms in the disorder are relatively mild, and strict limitation of galactose in the diet greatly diminishes their severity. বলতেছে সিম্পটম গুলা খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়, এবং যদি কি করা হয়, যে খাবার দেয়া হয় সে খাবার যদি গ্যালাক্টোজ না থাকে, গ্যালাক্টোজ দেওয়া যাবে না আর কি, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। তার পরবর্তী ধাপে বলতেছে ট্রান্সফারেন্স ডেফিসিয়েন্সি গ্যালাক্টোসেমিয়া। ইট ইজ মোর সিরিয়াস, এটা একটু সিরিয়াস বেশি, কারণ ইট ক্যারেক্টারাইজড বাই পুয়ার গ্রোথ ইন চিলড্রেন, স্পিচ অ্যাবনর্মালিটি, মেন্টাল ডেফিসিয়েন্সি এন্ড লিভার ড্যামেজ দ্যাট মে বি ফ্যাটাল। এই যে বললাম গ্লুকোজ যে কনভার্ট হচ্ছে গ্যালাক্টোজ, সেটা কোথায় ঘটতেছে? লিভারে ঘটতেছে, ঠিক আছে? গ্যালাক্টোজ যে গ্লুকোজে কনভার্ট হচ্ছে এই ঘটনাটা ঘটতেছে হচ্ছে লিভারে। এটা যদি ঠিকভাবে সম্পন্ন না হয় তাহলে ট্রান্সফারেন্স এনজাইমের যদি ডিফিসিয়েন্সির কারণে সেটা হয় তাহলে একটু বিপদ দেখা দিতে পারে। বিপদটা হচ্ছে কি, সবচেয়ে বড় বিপদ হচ্ছে লিভার ড্যামেজ হতে পারে। এছাড়া স্পিচ অ্যাবনর্মালিটি, কথা বলার সমস্যা হতে পারে, পুয়ার গ্রোথ হতে পারে, মেন্টাল ডেফিসিয়েন্সি, মানসিক বিকাশ কম হতে পারে। এবং এটা কি, যদি গ্লুকোজ আমি খাবার থেকে বন্ধ করে দেই, উইথড্র করে দেই, তাও এই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা। মানে কি, এই জাতীয় ডেফিসিয়েন্সি হলে খুবই সমস্যা, মৃত্যু হতে পারে, ফেটাল হতে পারে। আরেকটা হচ্ছে ইপিএমআরএস ডেফিসিয়েন্সি, এটা লেস সিভিয়ার, এবং যদি ডায়েটারি গ্লুকোজ কন্ট্রোল করা হয় তাহলে সমস্যা নেই। এই হচ্ছে আজকের ক্লাস, ঠিক আছে? তোমরা 48 জন উপস্থিত আছো, সবাই লিখছো? জি স্যার। 48 জন জি মেসেজ স্যার। লিখছো রেজিস্ট্রেশন নাম্বার? জি স্যার। একজন আবার দুইবার লেখো না। তোমাদের পরের ক্লাস কয়টা থেকে? 50 থেকে?